আজকে একটা বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি নিজেকে গর্ববোধ করছি। এই অনুষ্ঠানটা টাইমস অফ এনভায়রনমেন্ট এবং বাংলাদেশের টার্মাইট সংস্থা তারা তাদের যৌথ প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা হচ্ছে। তো এখানে যে বিষয়বস্তুটা রাখা হয়েছে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি এবং বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এবং হচ্ছে আমাদের যে অ্যাটমসফিয়ারিক যে কন্ডিশন তার সঙ্গে রিলেশন আনা। তো প্রথমে আমি বলবো যে এই যে অনুষ্ঠানটা করা হচ্ছে এটা হচ্ছে 5 জুন বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে। আমরা জানি যে সেই 1974 সাল থেকে এই দিনটা পালন করে আসা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, এবং প্রতি বছরই এই দিনটাতে একটা বিশেষ বিষয়বস্তুকে সামনে রেখে এই অনুষ্ঠানটা করা হয়। এবছর যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। এখন প্রশ্ন হচ্ছে বায়োডাইভার্সিটি ব্যাপারটাকে এরকম ভাবে আজকে এই মুখ্য বিষয় হিসেবে নিয়ে আসা হলো কেন? কথাতেই বোঝা যাচ্ছে বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য বলতে এখানে কেবলমাত্র শুধুমাত্র প্রাণী বৈচিত্র্য নয়, উদ্ভিদ এবং জীব প্রত্যেকেরই বৈচিত্র্যের কথাটাকে এখানে তুলে নিয়ে আসা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা হঠাৎ করে বায়োডাইভার্সিটি ব্যাপারটাকে সামনে নিয়ে এলাম? সম্প্রতি ইউএন রিপোর্ট অন বায়োডাইভার্সিটি তারা একটা তথ্য সামনে এনেছে, যে তথ্যটাতে বলা হচ্ছে যে গ্লোবাল রেট অফ স্পিসিস এক্সটিংশন, এই গ্লোবাল রেট অফ স্পিসিস এক্সটিংশন এটা প্রায় 10 থেকে 100% পৌঁছেছে। এই রেট অফ এক্সটেনশন, এর রেট অফ এক্সটেনশনটা হচ্ছে 10 to 100%। তার মানে এই সহজ হিসেবটা থেকে বোঝা যাচ্ছে যে কি ব্যাপক হারে স্পিসিস এক্সটেনশন হচ্ছে। আমি আর একটা ছোট্ট তথ্য দিই, কেবলমাত্র 1 বছরের ব্যবধানে 2019 থেকে 20, এখনো 20 সাল শেষ হয়, এর মধ্যে দেখা যাচ্ছে চীনের একটা বিশেষ প্রজাতির মাছ যাকে বলা হয় প্যাডেল ফিশ, এবং ব্রাজিলে হান্টার ট্রি নামে একটা পাখি মাত্র এই কয়েকদিনের ব্যবধানে উধাও হয়ে গেছে। এই চিত্রটা পরিষ্কারভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে কি ব্যাপক হারে এই ধরনের স্পিসিস আমাদের কাছ থেকে অবলুপ্ত হচ্ছে। তার মানে সত্যিই আজকে সময় এসেছে যে এই জীববৈচিত্র্যকে বাঁচানোর জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা প্রতিনিয়ত আমাদের এই প্রকৃতির ওপর অত্যাচার করে চলেছি, তার ভালো থাকার উপাদানগুলোকে আস্তে আস্তে তার কাছ থেকে আমরা কেড়ে নিচ্ছি, যার ফলে সত্যিই আজ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সঠিক বা ঠিক অবস্থায় নেই।
তাহলে এই যে স্পিসিস নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, জীববৈচিত্র্যের মধ্যে টান পড়ছে, এর মধ্যে মূল কারণ হিসাবে আমি বলবো আমাদের এই অনিয়ন্ত্রিত যে জনসংখ্যা, এটাকে আমি প্রধান কারণ হিসাবে আনতে চাই। কেন না, এই অনিয়ন্ত্রিত জনসংখ্যাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের দরকার হচ্ছে উপযুক্ত পরিমাণে খাদ্য, অর্থাৎ যথেষ্ট খাদ্য উৎপাদন। এই খাদ্য উৎপাদন করতে গিয়ে আমরা কি করছি? বনাঞ্চল ধ্বংস করছি, আমরা নগরায়ন করছি। এই যে বনাঞ্চল ধ্বংস এবং নগরায়ন, এর ফলে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের যে ধ্বংস হচ্ছে, যে ধ্বংসলীলা আমরা করে চলেছি। যেমন আমি বলছি যে এই যে ধরুন অনিয়ন্ত্রিত জনসংখ্যাকে খাদ্যের যোগান দেওয়ার জন্য আমরা কি করি না, উচ্চ ফলনশীল বীজ আমরা রোপণ করি। এই উচ্চ ফলনশীল বীজ শুধু নয়, এই উচ্চ ফলনশীল বীজগুলো এতটাই সেনসিটিভ, এদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের দরকার হয় রাসায়নিক সার, আমাদের দরকার হয় কীটনাশক। তাহলে এই যে রাসায়নিক সার বা ফার্টিলাইজার ব্যবহার আমরা করছি, এর যে কি সুদূর প্রসারী কুফল তা বোধহয় আজ কাউরি অজানা নয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, বিষয়টা বোঝা যায়। ধরুন এই নাইট্রোজেন ঘটিত সার, এটাকে ব্যাপক হারে ব্যবহার করার ফলে এর ফলে কি হচ্ছে যে যখন আমরা কোনো নাইট্রোজেন ঘটিত সার মাটিতে দিচ্ছি, তখন এই সার কেবলমাত্র গাছের বা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য হয়তো 10 থেকে 15 বা 20% কাজে লাগে, বাকি 80% কিন্তু নষ্ট হয়। কি করে নষ্ট হয়? নষ্ট হয়ে গেলে এক কথা ছিল, কিন্তু এই ব্যাপারটা হচ্ছে কি যে ওই নাইট্রোজেন ঘটিত সারটা মাটির মধ্যে থেকে যাচ্ছে, ইরিগেশন চ্যানেলে জল দিয়ে চলে যাচ্ছে, মাটির মধ্যে দীর্ঘদিন থাকার ফলে ওটা আস্তে আস্তে চুইয়ে চুইয়ে মাটির নিচে যে জলস্তর, অর্থাৎ যে জলটাকে আমরা আমাদের পানীয় জল হিসাবে গ্রহণ করি, সেই জলটা কিন্তু আজকে পলিউটেড হচ্ছে। অর্থাৎ ওই নাইট্রোজেন ঘটিত সারটা কিন্তু আর মাটির মধ্যে থাকছে না, সে চুইয়ে চুইয়ে মাটির নিচে যে জলস্তর আছে সেই জলস্তরকে নষ্ট করছে। সেই জল যখন আমরা উপরে আপলিফ্ট করছি বা তুলে নিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে ওই জলের মধ্যে চলে আসছে নাইট্রেট নামক একটা রেডিক্যাল, যেটা সাংঘাতিক ধরনের ক্ষতি করছে। কি ধরনের ক্ষতি করছে না, ওই নাইট্রেটটা যখন আমাদের শরীরের মধ্যে যাচ্ছে, পাকস্থলীতে পৌঁছানো মাত্র ওই নাইট্রেটটা কনভার্ট হয়ে যায় নাইট্রাইটে, অর্থাৎ NO3টা কনভার্ট হয়ে যাচ্ছে NO2-তে। এবং সব থেকে বিপদ হলো ওই নাইট্রাইটটা আমাদের শরীরের অক্সিজেন পরিবহনের জন্য দায়ী যে অঙ্গাণুটা, অর্থাৎ হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনের সঙ্গে ওই নাইট্রাইটটা লেগে যাচ্ছে। এর ফলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য দায়ী যে অঙ্গাণু, দ্যাট ইজ হিমোগ্লোবিন, সে কিন্তু আর অক্সিজেন বহন করার মতো তার অবস্থা নেই। তার কারণ হচ্ছে তার সিট, তার জায়গা অলরেডি অধিকার করে ফেলেছে ওই নাইট্রাইট। এর ফলে আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি ঘটতে শুরু করে। এটা বেশি প্রবল দেখা দেয় বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে। সেই জন্য শিশুদের একটা বিশেষ রোগ হয়, যে রোগটাকে বিজ্ঞানের ভাষায় বা মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় ব্লু বেবি সিনড্রোম। বিষয়টা কি না, ওই যে অক্সিজেন পৌঁছতে পারছে না, তার জন্য বাচ্চাদের শরীরটা নীল রঙে পরিণত হয়। এই জন্য নাম হচ্ছে ব্লু বেবি সিনড্রোম, এবং এটা একটা মারাত্মক ক্ষতি করে। শুধু কেন নাইট্রোজেন ঘটিত সারের কথা বলবো, আমরা এই অনিয়ন্ত্রিত
জনসংখ্যাকে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য আমরা যেমন উচ্চ ফলনশীল বীজ তো রোপণ করছি, রাসায়নিক সার যেমন দিচ্ছি, একই সঙ্গে আমরা কিন্তু কীটনাশক ব্যবহার করছি, জৈব ক্লোরিন বা অর্গানো ক্লোরিন পেস্টিসাইড। আমরা যেমন জৈব ফসফরাস বা অর্গানো ফসফরাস পেস্টিসাইড দিচ্ছি। কি মারাত্মক এই ধরনের বিষ, এই যে কীটনাশক গুলো কি মারাত্মক বিষ, আমি একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো বিষয়টি বোঝা যাবে। এই যে অর্গানো ফসফরাস বা জৈব ফসফরাস বলে যে কম্পাউন্ডটা, এটা যখনই আমাদের শরীরের মধ্যে যাচ্ছে, কিসের মাধ্যমে? হয় জলের মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা আমরা যে শাকসবজি খাচ্ছি তার মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে গিয়ে আমাদের শরীরে যে নিউরো ট্রান্সমিটার, মানে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মধ্যে যে মেসেজটা ট্রান্সমিট করে, সেই নিউরো ট্রান্সমিটারকে গিয়ে বাধা করছে, যার ফলে নিউরোলজিক্যাল প্রবলেম আসছে। অর্থাৎ এ এক মারাত্মক এবং অ্যাবসলিউটলি ইরিভার্সিবল, অর্থাৎ এই একমুখী, এমন ভাবে ধ্বংস করবে যে এখান থেকে বেরিয়ে আসা কিন্তু দুষ্কর। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা কৃষিক্ষেত্রে যে সমস্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করছি, সেগুলো কিন্তু সাংঘাতিক ভাবে আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমি একই কথা বলবো যে শুধুমাত্র কৃষিক্ষেত্র কেন, এই যে ধরুন আজকে যেটা আমি নাম দিতে পারি মডার্ন বা আধুনিক দূষক, মডার্ন পলিউট্যান্ট। এই আধুনিক দূষকের মধ্যে আমি প্রথম সারিতে রাখবো বিসফেনল এ, আমি প্রথম সারিতে রাখবো যে হচ্ছে মাইক্রোপ্লাস্টিক বা ন্যানো প্লাস্টিক। এই ধরনের জিনিসগুলো আজকে কিন্তু আমাদের পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই যে মাইক্রোপ্লাস্টিক বা ন্যানো প্লাস্টিক বলছি, বিজ্ঞানের ভাষায় মাইক্রোপ্লাস্টিক বলা হয় যদি কোনো প্লাস্টিকের সাইজ 5 মিলিমিটার লেন্থের কম হয়। এই ধরনের প্লাস্টিকটা আজকে কিন্তু আমাদের সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে। ধরুন আপনি একটা সানস্ক্রিন লোশন মাখছেন, আপনি সকালবেলায় উঠে যে পেস্টটা নিয়ে দাঁত মাজছেন, সেই দাঁত মাজা পেস্টের মধ্যে রয়েছে এই মাইক্রোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিক সাংঘাতিক ভাবে ক্ষতি করছে মাটিতে বসবাসকারী ছোট ছোট ক্ষুদ্র যে জীবাণুগুলো রয়েছে, মাইক্রো অর্গানিজম। জলের মধ্যে বসবাসকারী যে ক্ষুদ্র জীবাণুগুলো রয়েছে সেইগুলো। আজকে বিজ্ঞানীরা বলছে যে সমুদ্রের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক। আমরা যারা প্লাস্টিক ব্যবহার করছি, আমাদের এই ধারণাটাই নাই যে আমরা হয়তো সিঙ্গেল ইউজ বা ওয়ান টাইম ইউজ প্লাস্টিক ব্যবহার করে প্লাস্টিকটা ফেলে দিচ্ছি। সেই প্লাস্টিকটা কিন্তু গড়াতে গড়াতে গিয়ে সমুদ্রে পড়ছে, অথবা আপনার চারপাশে যে সমস্ত জায়গা আছে মাটির নিচের স্তরে গিয়ে জমা হচ্ছে। এর ফলে আপনি খুব সহজে এই অবজারভেশন গুলো করতে পারবেন। দেখা যাচ্ছে যে একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যাচ্ছে। কেন না? ওই মাটির নিচে প্লাস্টিকের স্তর হয়ে গেছে। অর্থাৎ আর আপনি মাটির স্তর পাবেন না, প্লাস্টিকের স্তর। যে প্লাস্টিক গুলো সমুদ্রে পৌঁছে গেল, সেই প্লাস্টিক গুলো সমুদ্রের মধ্যে গিয়ে সেই প্লাস্টিকটা মাইক্রোপ্লাস্টিকে পরিণত হচ্ছে। মনে রাখবেন, এই প্লাস্টিক কখনো ডাইজেস্টেবল নয়, কখনো হজম হবে না, যার ফলে সামুদ্রিক প্রাণীগুলো ধ্বংস হচ্ছে, বিরল প্রজাতির মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত জিনিস, এই যে আমি প্লাস্টিকের কথা বলছিলাম, বিসফেনল এ নামে একটা দূষক আমাদের আজকে সামনে এসেছে। এটা জিনিসটা কি আমি একটু বলি। আপনি বাজারে গিয়ে যখন প্লাস্টিকের বোতল মানে জলের বোতল কিনছেন, দেখবেন জলের বোতলের পেছনের দিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে, সাইক্লিক অ্যারো দিয়ে একটা নাম্বার বা সংখ্যা দেওয়া থাকে। এই নাম্বার বা সংখ্যাটাই ইন্ডিকেট করে যে ওই প্লাস্টিকটা কোন পলিমারের তৈরি। যেমন পলিপ্রপিলিনের তৈরি হতে পারে, পলিইথিলিন টেরিথ্যালেটের হতে পারে। এই ধরনের সংখ্যা থাকে। আপনাদের সহজে জানার জন্য একটা পরিসংখ্যান দিই, একটা তথ্য দিই। সেই তথ্যটা হচ্ছে যে আপনি যখন বাজারে যাবেন,
সেই বাজারের প্লাস্টিকটা দেখে কিনবেন। অর্থাৎ যদি দেখেন যে প্লাস্টিকের সংখ্যাটা দেয়া আছে 1, 2, 4 এবং 5, 1, 2, 4 এবং 5, তবেই আপনি সেই প্লাস্টিকটা কিনবেন। আমি একটু গান স্মরণ করতে চাই, একটা হিন্দি গান ছিল না, 1, 2 का 4, তো ওই 1, 2, 4 এবং 5 এই সংখ্যাগুলো যদি থাকে তবে আপনি প্লাস্টিকটা কিনবেন। আর যদি 3, 6, 7 এই সংখ্যাগুলো থাকে, এই সংখ্যাগুলো কিন্তু মারাত্মক পলিমার। এখন প্লাস্টিকের বোতলের ভেতরের দিকে থাকে এই বিসফেনল এ, সেটা বেবি মিল্ক বোতল থেকে শুরু করে আপনি যে বাজারে কোল্ড ড্রিঙ্কস কিনছেন সেই কোল্ড ড্রিঙ্কস এর বোতলের ভেতরে, বা টিনের যে কোল্ড ড্রিঙ্কস এর যে কন্টেনার হচ্ছে তার ভেতরে বিসফেনল এ। অত দূরও যাবার দরকার নেই। আপনি যখন বিগ বাজার যাচ্ছেন, আপনি যখন হচ্ছে এটিএম ইউজ করছেন, তখন দেখা যাবে ওই এটিএম ইউজ করার পর বা ট্রানজাকশন করার পর আপনার হাতে যে কাগজটি আসছে সেই কাগজটির মধ্যেও কিন্তু লুকিয়ে আছে বিসফেনল এ। এবং এই বিসফেনল এ এতটাই মারাত্মক, যখন আপনি সেটাকে আপনার হাতের মধ্যে ওই কাগজটি রাখছেন, ওই কাগজটার মধ্যে থাকা বিসফেনল এ আপনার হাতে তৈরি হওয়া যে ঘাম, সেই ঘামের মাধ্যমে কিন্তু শরীরের মধ্যে প্রবেশ করে যাবে। এবং মনে রাখবেন এই বিসফেনল এ হচ্ছে সাংঘাতিক ধরনের একটা পদার্থ, যেটা আমরা আমাদের এই এন্ডোক্রিন ডিসরাপ্টার বলে পরিচিত। অর্থাৎ এই এন্ডোক্রিন ডিসরাপ্টার নামে পরিচিত এই কম্পাউন্ডটা এন্ডোক্রিন গ্ল্যান্ডকে আঘাত করে বা এফেক্ট করে। সুতরাং এই যে আমরা বলছি যে মডার্ন দূষক বা আধুনিক দূষক, এরাও কিন্তু সাংঘাতিক ভাবে আমাদেরকে কিন্তু ক্ষতি করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলোর সঙ্গে আমরা বায়োডাইভার্সিটি লিঙ্ক করছি কি? অর্থাৎ আমরা এই যে ধরুন কেমিক্যালস যেগুলো ইউজ করছি, এই যে আমরা ধরুন এত প্লাস্টিক ইউজ করি, এই সবগুলো তো গিয়ে মাটিতে যাচ্ছে। অর্থাৎ মাটি অথবা জল, এটাই হচ্ছে মেজর। তাহলে এই যে মাটি অথবা জলে গিয়ে এরা মাটিতে বসবাসকারী যে সমস্ত প্রয়োজনীয় অর্গানিজম, যেগুলো না হলে একটা গাছ বড় হতে পারে না, যেগুলো না হলে একটা গাছ হচ্ছে সঠিকভাবে পুষ্টি পেতে পারে না, এই মাইক্রো অর্গানিজমের রোল কিন্তু বিরাট। এরাই পৌঁছে দেয় একটা গাছকে তৈরি হওয়ার জন্য যে 16টা এসেনশিয়াল এলিমেন্টের দরকার, সেই 16টা এসেনশিয়াল এলিমেন্টকে গাছের মধ্যে পৌঁছে দেয়। ম্যাক্রো মাইক্রো এলিমেন্ট মিলিয়ে যে 16টা এসেনশিয়াল এলিমেন্ট হয়, সেই এলিমেন্ট গুলোকে গাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই মাইক্রো অর্গানিজম গুলোর কিন্তু রোল বিরাট। তাহলে আজকে আমরা এই যে পেস্টিসাইড, হার্বিসাইড আমরা ইউজ করছি, বা ধরুন আমি যে ফার্টিলাইজার ইউজ করছি, এরা তো হচ্ছে যে ওই ধরনের মাইক্রোবস গুলোকে বা প্রয়োজনীয় যে উপাদানগুলো, যেগুলো যে জীবাণুগুলো, সেগুলোকে নষ্ট করে দিচ্ছি, যার ফলে এই বায়োডাইভার্সিটিটা কিন্তু একদম সাংঘাতিক ভাবে অবলুপ্তির পথে। এবং যার ফলে আমি যে শস্যটা উৎপাদন করছি, আমার যে প্রোডাকশনটা হচ্ছে, তার মধ্যে কিন্তু পুষ্টিগুণ যথেষ্ট থাকছে না। আপনি দেখুন এটার সঙ্গে আমাদের স্বাস্থ্য কিভাবে রিলেটেড। আজকে তো আমি বলবো এই যে কোভিড-19 যে মহামারী, এই মহামারীতে যে আমাদের ওই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস কি সাংঘাতিক ভাবে ক্ষতি করছে, এটার সঙ্গে আমি তো বলবো এই ঘটনার লিঙ্ক আছে। কেননা করোনা ভাইরাস, এটা এই ভাইরাসটি শরীরে, এরকম ভাইরাস, ভিরুলেন্ট ভাইরাস আগেও এসেছে, কিন্তু আমাদের শরীর এটাকে খুব সহজে কন্ট্রোল করতে পারছে না। কেন না? আমরা যে সমস্ত খাদ্য উৎপাদন করছি তার মধ্যে যথেষ্ট পুষ্টিগুণ নেই, এবং যথেষ্ট পুষ্টিগুণ নেই বলেই আমাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার, যেটাকে ডাক্তারবাবুরা বারে বারে বলছে যে ইমিউনিটি পাওয়ারটা নষ্ট হয়ে গেছে, বা ইমিউনিটি পাওয়ারটা নেই বলে এ কিন্তু খুব সহজে আক্রমণ করছে। আজকে কোভিড-19 সত্যি সত্যি যে আক্রমণ করেছে আমাদের উপর, যে করোনা ভাইরাস এইভাবে যে আমাদের উপর অত্যাচার করছে, এবং আমাদের শরীরে প্রবেশ করার পর আমাদের যে একটি রিসেপ্টর সেল, সেই রিসেপ্টর সেলের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে ও যেভাবে আমাদের শরীরকে আক্রান্ত করছে, এটা একমাত্র কারণ বলবো যে আমাদের শরীরে উপযুক্ত সেই ইমিউনিটিটা নেই। আমি সেই ইমিউনিটি ব্যাপারটাকে আমি যুক্ত করব আমাদের এই ধরনের প্র্যাকটিসের সঙ্গে।
অর্থাৎ আমরা যে অনিয়ন্ত্রিত এই যে পপুলেশন বা যে জনসংখ্যা, সেই জনসংখ্যাকে বাঁচাতে গিয়ে আমরা কিন্তু অনেক ভুল করে বসছি। সেই ভুলের মধ্যে একটা বড় ভুল হলো আমাদের এই যে প্রয়োজনীয় উপাদান, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্রয়োজনীয় মাইক্রোবস, এগুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি। অর্থাৎ আমরা সঠিকভাবে আমরা কিন্তু এই বায়োডাইভার্সিটিটাকে নষ্ট করে চলেছি প্রতিনিয়ত, যার ফলে আজকে কিন্তু এর খেসারত আমাদের দিতে হচ্ছে। সেই কারণেই বোধহয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সমস্ত অর্গানাইজেশন আজকে এক কথায় বলতে চাইছে যে বায়োডাইভার্সিটি বাঁচাতে হবে। বায়োডাইভার্সিটিটাকে যদি এই জীব বৈচিত্র্য যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। একই সঙ্গে আমি বলবো যে দেখুন, আজকে আমাদের এই প্র্যাকটিসটা, এই অভ্যাসটা কোথায় দাঁড় করিয়েছে। এই যে জলবায়ু, আমরা বলছি যে আমাদের আনএক্সপেক্টেড হচ্ছে অ্যাগ্রোনমিক যে ঘটনাগুলো সামনে আসছে, তার মধ্যে আমাদের জলবায়ুর যে মানে খামখেয়ালি, এই খামখেয়ালিপনাটা আমি তো বলবো ডিউ টু কোভিড-19। এই কোভিড-19 এর সঙ্গে আমি এইটা একটু যোগ করতে চাই। কিভাবে না, এই কোভিড-19 হওয়ার ফলে আমরা লকডাউন করেছি। লকডাউন করার ফলে কি হয়েছে না, আমরা হচ্ছে কলকারখানা বন্ধ করে দিয়েছি, আমরা গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছি, রাস্তায় তাহলে ধুলোবালি কমে গেছে, বাতাসে পার্টিকুলেট ম্যাটার কমে গেছে, বাতাসে হচ্ছে যে কালো ধোঁয়া, কার্বন কণা কমে গেছে। অর্থাৎ সামগ্রিকভাবে অ্যাটমসফিয়ারিক এরোসলের পরিমাণ কমে গেছে। রিমেম্বার, এই অ্যাটমসফিয়ারিক এরোসলটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর রেনফল। আজকে বিজ্ঞানীরা বলছে যে ডিউ টু কোভিড-19, এই যে আমরা করোনা ভাইরাসের আক্রমণ এবং তার জন্য লকডাউন, কলকারখানা বন্ধ, একদিকে যেমন পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, আর একদিকে আমরা বলবো যে একটা আকস্মিক একটা ইরেগুলার অ্যাটমসফিয়ারিক কন্ডিশন হয়েছে। অর্থাৎ এই যে অ্যাটমসফিয়ারিক এরোসল, এটাই হচ্ছে মূল কারণ কিসের না, এই যে আমফান জাতীয় যে এই রিসেন্টলি আমাদের যে আমফান ঘটলো। অর্থাৎ এই যে সাইক্লোন, ছোট ছোট সাইক্লোন গুলো সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে। কি করে আপনি এটাকে লিঙ্ক করবেন? তা আমার মনে হচ্ছে যে ধরুন একদিকে এইরকম অ্যাটমসফিয়ারিক যে এরোসল, এর পরিমাণ কমে যাওয়ার জন্য বৃষ্টিপাত কম হচ্ছে। তার কারণ অ্যাটমসফিয়ারিক এরোসল গুলো হচ্ছে মেইন রেসপন্সিবল ফর কন্ডেন্সিং দি অ্যাটমসফিয়ারিক ওয়াটার ভ্যাপার। তো এরা যদি না থাকে, এদের পরিমাণ যদি কমে যায়, তাহলে অ্যাটমসফিয়ারিক যে ময়েশ্চার আছে, সেই ময়েশ্চার গুলো কন্ডেন্স হতে পারছে না, বৃষ্টিপাত হচ্ছে না। অ্যাজাডিরাকটিন হচ্ছে ওই নিম ফলের মধ্যে, পাতার মধ্যে থাকে। এটাই হচ্ছে বোটানিক্যাল ইনসেকটিসাইড। অর্থাৎ আমরা ইনসেকটিসাইড স্প্রে না করে যদি আমরা নিম ফল থেকে অ্যাজাডিরাকটিন এক্সট্রাক্ট করে, যদি সেটাও খুব কষ্ট হয়, যে নিম ফলের পেকে যাওয়ার পর তার যে সেই ফলটাকে যদি আমরা সলিউশন করে সেই সলিউশনটাকে স্প্রে ফর্মে ব্যবহার করি, আমার মনে হয় সেটাও কাজে দিতে পারে। তাহলে এই নিমের ব্যবহার, অর্থাৎ ওই ধরনের বহু জিনিস আছে যেটা আমরা ব্যবহার করতে পারি, যার ফলে আমরা এই কীটনাশকটাকে আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারি। আমি এই মুহূর্তে স্মরণ করতে পারছি আমাদের ল্যাবরেটরিতে তৈরি করা ওই রকম একটা বোটানিক্যাল ইনসেকটিসাইড। আমরা খুব অভ্যস্ত যে একটু মশা কামড়ালি আমরা মসকিউটো সাইড বা ওই ধরনের কোনো হচ্ছে গুড নাইট কয়েল বা হচ্ছে মসকিউটো রিপিল্যান্ট লিকুইড আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আমরা একদম দেশীয় প্রযুক্তিতে ওই রকম হচ্ছে বোটানিক্যাল ইনসেকটিসাইড একটা বানিয়েছিলাম। সেটা হচ্ছে বাসক পাতা থেকে। সবাই জানে বাসক পাতা হচ্ছে এমন একটা গাছ যেখানে আমাদের কোনো ঠান্ডা লাগলে বা কাশি হলে আমরা ওই বাসক পাতার রস খেয়ে বেঁচে যাই। আমরা তুলসী গাছের পাতা মধু দিয়ে খেলে আমাদের হচ্ছে যে ঠান্ডা লাগা চলে যায়। আমাদের হচ্ছে রক্ত সঞ্চালন ঠিক করার জন্য কালমেঘের পাতা খায়। আমি ভালো করে এই কথাগুলো এই কারণেই বলছি যে আমাদের ট্র্যাডিশনাল প্র্যাকটিস যে জায়গাটায়,
সেই জায়গাটাকে আরেকটু জোর দিতে হবে, আস্তে আস্তে এই জায়গাগুলোতে আসতে হবে। তবেই কিন্তু আমরা ওই সিনথেটিক জায়গা থেকে বা কৃত্রিম ভাবে তৈরি যে সমস্ত জিনিস সেগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবো। ধরুন এই যে ইলেকট্রিসিটি বা পাওয়ার জেনারেশন, সত্যি এইটা ছাড়া তো কোনো কিছু হয় না, কিন্তু এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে কিন্তু পাওয়ার জেনারেশনের দিক থেকে যদি ভাবি, সৌরশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে আমরা এখনো শিখি। সৌরশক্তিকে কাজে লাগাতে হবে। আমরা হচ্ছে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করে জুটের ব্যাগ ব্যবহার করব, অর্থাৎ জুট থেকে জুট ফাইবার বা প্ল্যান্ট অরিজিন ফাইবারকে ব্যবহার করে এইভাবে যদি আস্তে আস্তে আমরা প্ল্যান্ট নির্ভর হয়ে যাই, তাহলে বোধহয় সামগ্রিকভাবে আমরা প্রকৃতি নির্ভর হয়ে যাব, এবং সেই সময় বোধহয় এই বায়োডাইভার্সিটি আরো সুন্দরভাবে কন্ট্রোল করা যাবে। আমাদের প্রকৃতির যে জলবায়ু, সেই জলবায়ুকেও আমরা সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবো। আমাদের এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন পাঠাবেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের ছাত্রছাত্রী যারা খুব ডেডিকেটেড, তারা এই ধরনের অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, তারা হচ্ছে এইরকম একটা ইন্টারন্যাশনাল ওয়েবিনার যে তৈরি করেছে বা কানেকশন করেছে, এই যে বাংলাদেশের টারমাইট সংস্থার সঙ্গে যুক্ত হয়ে, এটা একটা সত্যি অভিনব ব্যাপার। আমি জানি না কতটুকু ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠান যদি আগামী দিনে আরো বেশি পরিমাণে আমাদের ছাত্রছাত্রীরা আপনাদের সহযোগিতায়, আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে করে, তাহলে বোধহয় আরো বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিতে পারবো, আমাদের চিন্তা ভাবনা পৌঁছে দিতে পারবো, এবং আমাদের এই পৃথিবীকে আরো সুন্দর করে তুলতে পারবো। নমস্কার।